Everybody, good morning. Good morning, sir. Good morning, sir. And how are you? We are fine, and you? I am also fine by the grace of the Almighty Allah. Today I discuss the further part of article. কতদিন আমরা last class we had discussed already. তো আমরা আজকে আর্টিকেলে সেদিন আমরা শুধু প্রাইমারি মানে প্রিলিমিনারি যে মানে অংশগুলো এগুলো আলোচনা করেছিলাম যে কিভাবে আর্টিকেলটা ব্যবহার হয়, ইউজেস অফ আর্টিকেল মানে সাকসেস এ এবং এন, এগুলো যে আরো কিছু ব্যবহার রয়েছে সেগুলো আমরা আজকে টুডে দেখব। ঠিক আছে বাবা? তো তারপরে তোমরা নিয়মিত এই কয়জনই বারবার থাকো, এই 12, 13, 14 জন, কিন্তু আরো সংখ্যাটা আরো বেশি ছিল। তোমরা তোমাদের পরিচিতদের সাথে কি আসলে এই বিষয়ে কোনো ডিসকাস করো না যে আমাদের ক্লাসগুলো হচ্ছে বা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? অনেকে করতে চাচ্ছে না। কেন, কি সমস্যা? ক্লাস ভালো হয় না সেগুলো, যে ভালো লাগে না? না স্যার, ওটা কিছু বলে না, শুধু বলে আমি ক্লাস করব না। হ্যাঁ না স্যার, আপনার কাছে একটা প্রশ্ন আছে। কি বাবা বলো? হ্যাঁ হ্যাঁ প্রশ্ন করো, সমস্যা নেই, বলো। স্যার, আজ আমাদের ফার্স্ট অ্যাসাইনমেন্টে খাতায় হলো যে 1 ইঞ্চি লিখে দিয়েছেন, ওই 1 ইঞ্চি মানে বক্স ওটা করতে হবে, তাই না? জি। যদি ওই রকম 1 ইঞ্চি করে যদি বক্স টানি, ওর মধ্যে তো লেখার মতো জায়গায় থাকবে না। কেন থাকবে না? পরের পৃষ্ঠা দেখবা। সেটা তো লেখা যাবে, কিন্তু তাও অতটুকুর মধ্যে তো প্রশ্ন লিখলে অর্ধেক শেষ। হবে না, হোক, ওটা সমস্যা তো কি? তাহলে দ্বিতীয় অ্যাসাইনমেন্টের খাতা তো আমি আর প্রথমটার মতো করে করছি। আচ্ছা হোস্ট করছো সমস্যা নেই, না প্রবলেম, কিন্তু ঘটনা কি কোশ্চেন তুলে করো নাই? হ্যাঁ, তাহলে সমস্যা নাই। যদি বক্স যারা করেছো মানে করছো, যারা করো নাই ইতিমধ্যে লিখে ফেলেছো, আর তো করার কিছু নাই, নাথিং টু হ্যাভ বিন ডান। ইন ফিউচারে যখন আবার থাকবে, আবার আসবে, সেগুলো আমরা সুন্দর করে 1 ইঞ্চি করে চতুর্পাশে বক্স করে ভেতরে লিখবো একটু সুন্দর করে। যদি ওই পৃষ্ঠাতে কাজ না হয়, পরের পৃষ্ঠা বাদ দিয়ে পরের পৃষ্ঠাতে আবার লিখবো, ঠিক আছে? এইভাবে লিখবো। ঠিক আছে। তো বাবা, আজকে আমরা আর্টিকেলের আরো বাকি অংশগুলো একটু আলোচনা করবো। দেখি আমরা আসি, দেখি তোমরা সবাই খাতাগুলো আমরা একটু আলোচনা করি। দেখো, গতদিন আমরা এগুলো জাস্ট করেছিলাম যে সাধারণত কোথায় এ বসবে এবং কোথায় এন বসবে। তো এগুলোর আরো কিছু ব্যবহার রয়েছে, আদার ইউজেস অফ এ অ্যান্ড এন, মানে এ এবং এন এর আরো যে কিছু ব্যবহার রয়েছে সেগুলো আমরা একটু দেখে নিই। সাধারণত এক জাতীয় সকল সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ অথবা এন বসে। এক জাতীয় সিঙ্গুলার কমন নাউন দ্বারা কি বোঝায়? এখন কমন নাউনের বিষয়টা চলে আসলো। তো কমন নাউনের ডেফিনেশনটা তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না, তারপরে আমি বলে দেই যে কমন নাউনটা কি। এমন কি বলতে পারবা কেউ বাবা? ডু ইউ হিয়ার এনি? বললাম কমন নাউন কি, হোয়াট ডু ইউ মিন বাই কমন নাউন, বা হোয়াট ইজ কমন নাউন? নাম বোঝায়। এই নাম তো বুঝলাম, নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, কিন্তু প্রবলেম হলো যে কমন নাউনটা কি। কমন মানে সাধারণ, কমন অর্থ কি? সাধারণ। সাধারণ। আর জাতিবাচক বিশেষ্য, সাধারণ জাতিবাচক বিশেষ্য কমন নাউন। নাউন হলো বিশেষ্য। তো আমি এটা ডেফিনেশনটা দিব এইভাবে যে যে নামটা পৃথিবীর সব জায়গায় একই নামেই পরিচিত হয়, আমরা তাকে কমন নাউন বলবো। কেমন? ধরো আমি এস এন নূর স্যার, তোমাদের পুষ্পা আছে, আনবার আছো, এগুলো কিন্তু আমাদের এখানেই আছে। তোমাদের নামগুলো অন্য কোনো জায়গায় তোমরা কিন্তু আর নাই, তোমাদের কি মানে, কিন্তু তোমরা এই যে আনবার, পুষ্পা, স্নেহা এন্ড আই এম এস এন নূর স্যার, আমরা কি বলো তো? আমরা গরু বাছুর না মানুষ? মানুষ। তাহলে মানুষের একটা ইংরেজি আছে, সেই ইংরেজিটা কি? হিউম্যান। ম্যান বা হিউম্যান বডি। এই যে ম্যান, পুরুষদেরকে আমরা কি বলে থাকি? ম্যান। আর মহিলাদেরকে ওম্যান। ওমেন। তাহলে
এই ম্যান শুধু কি আমরা বাংলাদেশি মানুষদেরকে পুরুষদেরকে বলি, না ইন্ডিয়ার লোকেরাও পুরুষদেরকে ম্যান বলে? ইন্ডিয়ার লোকেরাও। মানে পৃথিবীর অন্য কোনো দেশের লোকজনরা পুরুষ মানুষদেরকে কি ম্যান বলে, না অন্য কোনো নামে ডাকে? মানে ইংলিশ নামটা ইংলিশ ম্যান। ম্যান ম্যান। ম্যান। মানে হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। যেহেতু অ্যাজ ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, আন্তর্জাতিক ভাষা এটা, তো আন্তর্জাতিক ভাষা হিসেবে এটা পৃথিবীর যে কোনো প্রান্তে যাও, অল দ্য কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, দ্য পিপল অফ অল দ্য কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড কল ইট দ্য সেম নেম, একই নামে যাকে চেনে, ইটস কল্ড কমন নাউন। কমন নাউনটা হলো এমন জিনিস, দেখো দেখো আমরা গরুকে কি বলে থাকি ইংলিশে? কাউ। কাউ। কাউ বলে থাকি। এইটা শুধু কি আমরা বাংলাদেশি মানুষেরাই কাউ বলি, না পৃথিবীর অন্য দেশের লোকেরাও কাউ বলে? পৃথিবীর অন্য দেশের মানুষেরাও। মানে সব জায়গায় ইংলিশে একে কাউ বলে। আর কুকুরকে আমরা কুকুর বলি, কিন্তু ইংলিশে একটা নাম আছে, সেটার নাম কি? ডগ। ডগ। মানে আমেরিকার লোকেরা ডগ বলে, অস্ট্রেলিয়ার লোকেরা ডগ বলে, চাইনিজের লোকেরা ডগ বলে, আমরা বাংলাদেশিরাও ওকে আমরা কি বলে থাকি? ডগ বলে থাকি। তার মানে ডগটা তাহলে কোন নাউন বলো তো? কমন নাউন। কমন নাউন। এই যে ম্যান, ওমেন এবং যারা টিনেজ গার্ল রয়েছে, মানে স্কুলের স্টুডেন্ট মেয়ে যদি হয়, তাদেরকে আমরা গার্ল বলি, তাই না? আর Yes, sir. ছেলেদেরকে বয় বলে থাকি। এটা শুধু শুধু কি আমরা বাংলাদেশি লোকেরা বলি, না পৃথিবীর অন্য সব দেশের ছাত্রদেরকে তারা বয় বলে এবং ছাত্রীদেরকে গার্ল বলে? বলো তো। পৃথিবীর অন্য দেশের মানুষেরাও। বলে। থ্যাংক ইউ। বিভিন্ন দেশের মানুষের। অন্য অন্য দেশেও এইগুলো বয়, গার্ল, কাউ, টাইগার, এগুলো কিন্তু তাদের একটা বিশেষ নামে পরিচিত, এই একটা নামে। তো যখন পৃথিবীর সব জায়গায় যিনি একই নামে পরিচিতি পান, পরিচিত হন, সবাই যাকে একই নামে ডাকে, এটাকে আমরা কমন নাউন বলবো। এখন বলো, যদি বলা হয় দ্য পদ্মা ইজ আ বিগ রিভার, the Padma is a big river. So here in the sentence, river, এই riverটা কোন নাউন বলো তো? কমন নাউন। কমন নাউন। কমন নাউন হলো কারণ পৃথিবীর সব দেশের মানুষেরা রিভারকে রিভার বলে জানে। মানে হ্যাঁ। মানে নদী কিন্তু অনেকই আছে, ধরো পদ্মা, মেঘনা, যমুনা, দ্য সিন, টেমস, বিভিন্ন নদী আছে পৃথিবীর। তো এই বিভিন্ন নদী বিভিন্ন নামে পরিচিত, কিন্তু এর একটা কমন নাম আছে, যার ইংলিশ নামটা হলো রিভার। এইটাই হলো কমন নাম। আমরা এই যে এইটা দেখতে পাচ্ছি, এটার বাংলা নাম কলম। কলম। এই কলম নামে কি এমিরিকার লোকেরা চেনে একে? না। ইন্ডিয়ার লোকেরা চেনে একে? আমেরিকা বা অন্য দেশের লোকজনেরা একে কি নামে চেনে বলো তো? পেন। 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 তো এই যে পেন বললাম, এটা কিন্তু একটা ইংলিশ নেম। এই পেনটা হলো কমন নাউন, কারণ সবাই জানে। যদি বলা হয় যে এটা একটা নাম আছে, এই কলমের নাম হলো ধরো মন্টেক্স, মন্টেক্স, তার তখন আর কমন নাউন থাকবে না। মন্টেক্স পেন, এটা হবে প্রপার নাউন, কিন্তু সবকিছু মিলে এটা কিন্তু একটা পেন। যখন আমরা পেনকে বলবো তখন এটা কমন নাউন হয়ে যাবে। যদি বলা হয় ধরো রোজ ইজ এ ফ্লাওয়ার, তো রোজ কিন্তু যেহেতু একটা কমন নাম, এটা পৃথিবীর সব জায়গায় মানে গোলাপ নামে চেনে, মানে রোজ নামে চেনে। আমরা গোলাপ বলি, অন্য দেশের লোকেরা একে রোজ বলে। রোজের আবার বিভিন্ন ভ্যারাইটিস আছে, বিভিন্ন কালার আছে, কিন্তু সবকিছু মিলে রোজ ইজ এ কাইন্ড অফ ইজ হোয়াট বলো তো বাবা? রোজ ইজ এ কাইন্ড অফ, কমন নাউন। না না, রোজ কমন নাউন। এর বংশ নাম কি, বংশীয় নাম কি? রোজের ফ্লাওয়ার। হ্যাঁ, ফ্লাওয়ার। ফ্লাওয়ার। এই তো বুঝতে পারছি, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে মানে এই রোজের একটা বংশীয় নাম হলো ফ্লাওয়ার, যেটা ধরো অন্যান্য দেশের লোকরাও একে ফ্লাওয়ার বলে। ফুলকে ফ্লাওয়ার বলে থাকি। বিভিন্ন ধরনের ফুল আছে, রজনীগন্ধা, গোলাপ, সূর্যমুখী, বিভিন্ন কিছু ফুলকে আমরা বলি
এগুলো হলো একটা মানে ফুলের জাত, মানে সেই ফুল হলো ফুল বা ফ্লাওয়ার, এটা একটা জাত বোঝাচ্ছে, যেগুলোর আবার নাম হলো রোজ টোজ বিভিন্ন কিছু। তো এই যে ফ্লাওয়ার নামে সবাই যাকে চেনে, তো এইটাই হলো কমন নাউন। তো বুঝতে পারছো তোমার কমন নাউনটা কি? ইয়েস স্যার। গুড, থ্যাংক ইউ। তাহলে এইরকম একজাতীয় সকল সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ এবং অ্যান বসে, এবং যদি প্লুরাল হয় সেখানে দা বসবে। সিঙ্গুলার সেক্ষেত্রে অবশ্য ইয়া হয়, কমন নাউন ওই ক্ষেত্রে অনেক সময় দা বসে, কিন্তু এখানে মানে বসবেই। একজন ব্যক্তি বা বস্তুকে বুঝালে তার পূর্বে অ্যান বসে, আমরা তো জানি এটা। হি বট অ্যান অরেঞ্জ, হি লিভস ইন এ টিনি রুম, এগুলো হলো আর্টিকেলের অন্যান্য নিয়মের মধ্যে পড়ে, যে সাধারণত যে ভাওয়েলের পূর্বে অ্যান বসে আর হলো কনসোনেন্টের তৈরি হওয়ার অর্ডার পূর্বে এ বসে। এরপর দেখো সমজাতীয় 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 কিছু জিনিস আছে যেগুলো ধরো দ্য সেম, দ্য সার্টেন ইত্যাদি অর্থ প্রকাশ করতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ এবং অ্যান বসে। যেমন ধরো বার্ডস অফ আ ফেদার ফ্লক টুগেদার, এই যে এখানে আর্টিকেল দেখতে পাচ্ছ, এই যে আর্টিকেল বসে না, এ আছে না, এইখানে এটা কিন্তু একটা আলাদা একটা অর্থ প্রকাশ করার জন্য বসানো হয়েছে। এটা কিন্তু সেম অর্থে, দ্য সেম বার্ডস অফ এ সেম ফেদার ফ্লক টুগেদার, যে একই স্বভাবের মানুষ একসাথে বসবাস করে, মানে এটার একটা প্রবাদ বাক্য, দিস ইজ এ প্রভাব, এটা একটা প্রবাদ বাক্য যার বাংলা অর্থ হলো চোরে চোরে মাছ তুতে ভাই বলে, বার্ডস অফ এ সেম ফেদার ফ্লক টুগেদার। তো এই যে এখানে এ বসলো, এটা কিন্তু কি অর্থে বসেছে জানো? সেম অর্থে, বার্ডস অফ আ ফেদার ফ্লক টুগেদার, এখানে আমাদের সেম অর্থটাকে ডিসগাইজ করে আমরা এ বসে দিয়েছি। ঠিক আছে বাবা, বুঝতে পারছো? আচ্ছা, ইয়েস স্যার। ক্রিমিনাল অর অফ ক্যারেক্টার, দেখো এখানে আটাকে, এখানে আর্টিকেল এটাকে আমরা সেম অর্থ বোঝানোর জন্য, দা সেম অর্থ বোঝানোর জন্য আমরা কি করেছি, এ ব্যবহার করেছি। ঠিক আছে, আসলে শব্দটা এরকম হতো, দা ক্রিমিনালস আর অফ দা সেম ক্যারেক্টার, ক্রিমিনালরা একই স্বভাবের হয়, যারা ক্রিমিনাল হয়, অপরাধী হয়, তাদের অপরাধের ধরনগুলো, তাদের প্রকৃতিটাই হলো চুরি করা বা ছিনতাই করা, হাজিনি করা বা শয়তানি করা, তো এগুলো সবই একই ক্যারেক্টার, সব দেশের লোকরাই। ডিয়ার লিভড এ ফার্মার, এটাও আমরা জানি সাধারণত যে এখানে সিঙ্গুলার কমন নাউন হয়েছে সমজাতীয় কিছু বোঝানোর জন্য, এখানে আমরা এন ব্যবহার করেছি। এরপরে দেখো প্রিপজিশন অর্থে কখনো কখনো আ ব্যবহৃত হয়, এরূপ আকে ডিসগাইজ এ বসে বলে। ঠিক আছে, আমরা আর্টিকেল এ বলবো যখন এটা সেন্টেন্সের মধ্যে ব্যবহার থাকবে, তখন আমরা এটা উচ্চারণ বলবো আ বলবো। এখন আমরা সেপারেটলি বলবো এ বলবো। প্রিপজিশন অর্থে কখনো কখনো এ ব্যবহৃত হয়, এরূপ একে ডিসগাইজ প্রিপজিশন বলা হয়। ডিসগাইজড মানে কি বলতো? ডিসগাইজড বাংলা হলো শব্দবেশ ধারণকারী, যিনি শব্দবেশ ধারণ করে। ঠিক আছে, আচ্ছা দেখো লেখা আছে যে হি ওয়েন্ট হান্টিং, এখানে এ ব্যবহার করেছি, হি ওয়েন্ট হান্টিং অর্থ হলো তিনি শিকারে গেলেন। এখানে কিন্তু প্রিপজিশন দিয়েছি ব্র্যাকেটে, কারণটা কি, প্রিপজিশনটা হলো ডিসগাইজড। এই ডিসগাইজড মানে শব্দবেশ ধারণ করে তোমার হলো এখানে এর রূপে ব্যবহৃত হয়েছে। মূলত কিন্তু এখানে যখন পরীক্ষায় থাকবে তখন কিন্তু তোমাদের এরকম করে গ্যাপ থাকবে না, মানে প্রিপজিশন দেওয়া থাকবে না, এরকম ফাঁকা থাকবে। ঠিক আছে, এরকম ফাঁকা থাকবে, তখন আমাকে কি করতে হবে, এখানে আমাকে আর্টিকেল হিসেবে এর ব্যবহার করতে হবে। ঠিক আছে, কারণ এই এটা ব্যবহার করলাম, এটা কিন্তু এখানে অন এর ডিসগাইজড রূপে শব্দবেশ নিয়ে বসলো। মূলত এখানে হি ওয়েন্ট অন হান্টিং হতো, কিন্তু আমরা অনটাকে ডিসগাইজ করে এ ব্যবহার করেছি। ওয়ার্ডই দেখো এরকম, হি ওয়েন্ট অন ফিশিং, শি ওয়েন্ট অন শপিং, শি ভিজিটেড মি টুয়াইস ইন আ মান্থ, সে এক মাসে আমাকে দুইবার দেখা করতে আসে। দেখো শি ভিজিটেড টুয়াইস আছে, টুয়াইস ইন আ মান্থ হতো, কিন্তু এখানে ইনটাকে ডিসগাইজ করে আমরা আর মানে এ ব্যবহার করেছি। তো এগুলো কিন্তু বিশেষ কিন্তু নিয়ম, কিন্তু স্পেশাল নিয়ম, এগুলো একটু ভালো করে দেখতে হবে। এরপরে দেখো পরের একটা 5 নম্বর রুলসটা দেখো। 5 নম্বর রুলসে বলছে যে ফিউ লিটল
মিউট করে রাখো। হ্যাঁ, তো দেখো ফিউ, লিটল, গুড মেনি, লট অফ, গ্রেট মেনি, গুড ডিল, গ্রেট ডিল ইত্যাদি প্লুরাল নাউনের পূর্বে এ অথবা এন বসে, মাঝে মাঝে মেনির পরেও এন বসে থাকে। তাহলে বুঝতে পারলাম আমরা এই রুলসটা, যে ফিউ, লিটল, গুড মেনি, লট অফ, গ্রেট মেনি, গুড ডিল, গ্রেট ডিল ইত্যাদি প্লুরাল নাম্বার এর পূর্বে আর্টিকেল হিসেবে এন বসে, তবে মাঝে মাঝে মেনির পরও কিন্তু এন বসে। মেনি এ বয়, মেনি এ গার্ল, ঠিক আছে, তখন কিন্তু পরের ভার্বটা সিঙ্গুলার হয়ে যায়। তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। স্যার দেখো তাহলে এখানে প্রথমে এক্সাম্পল গুলো দেখো, যে আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস হিয়ার, আমার এখানে বন্ধু নেই বললেই চলে। এখানে কিন্তু আমাদের ফিউ এর পরে এ বসেছি। দ্য লাইব্রেরি হ্যাজ আ লট অফ বুকস, এই লাইব্রেরিতে অনেক বই আছে। যখন লট আর লট অফ, আর হলো শুধু লটস অফ, যদি লটের সাথে এস থাকে তার আগে আর্টিকেল বসবে না, আর যদি লটের সাথে এস না থাকে তখন কিন্তু এর আগে আর্টিকেল হিসেবে এ অথবা এন বসাবো। ঠিক আছে বাবা? এরপর দেখো দ্য রিচ ম্যান হ্যাজ আ গুড ডিল উইথ মানি, এই ধনী লোকটির বা ধনী লোকগুলোর প্রচুর পরিমাণে টাকা থাকে। তাহলে গুড ডিল আছে না, তার আগে কিন্তু আমরা কি করেছি, আর্টিকেল ব্যবহার করেছি এ। মেনি এ ম্যান ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং, তো মেনি পরে সাধারণত মানে প্লুরাল নাউন বসে, কিন্তু মেনির পরে যদি এ অথবা এন থাকে তাহলে কিন্তু এর আগে মানে সেটা কিন্তু সিঙ্গুলার হয়ে যায়। তখন পরের ভাবটা দেখো সিঙ্গুলার করেছি আমি, মেনি এ ম্যান ওয়াজ প্রেজেন্ট ইন দা মিটিং, এই যে ওয়াজ বসেছি, যদি মেনি থাকতো, আমি যদি এখানে মেনি দিয়ে দিতাম মেনি ম্যান, তখন কিন্তু এখানে ম্যানটা আবার সিঙ্গুলার হতো না, তখন মেন হয়ে যেত। মেনি মেন ওয়ার প্রেজেন্ট ইন দা মিটিং, তখন এটা প্লুরাল হয়ে যেত। ঠিক আছে বাবা, এটা বুঝতে পারছো? আমরা নেক্সট রুলসে যাব। নেক্সট রুলসে বলছে সংখ্যাবাচক শব্দ, যেমন সংখ্যাবাচক শব্দ কি, সংখ্যাবাচক শব্দ আছে না এরকম, যে পেয়ার। পেয়ার মানে কি বলো তো? পেয়ার অর্থ কি? জোড়া। জোড়া। তো পেয়ার, ডজন, 100, 1000, মিলিয়ন, কাপল, স্কোর ইত্যাদির পূর্বে এ বসে। কারণ কি, সাধারণত আমরা নাম্বার পড়েছি, নাম্বার যদি বলে এ বুক, তাহলে বুকের সাথে কোনো এস বাই এস হয় না। যদি বলো 5 বুক হবে না, বুকস হবে, বলো তো? বুকস হবে। যখন এটা প্লুরাল হয়ে যাবে তখন পরের মানে ওয়ার্ডটা আমাকে প্লুরাল করতে হবে। কিন্তু এই পেয়ার, 100, ডজন, 1000, স্কোর, মিলিয়ন, কাপল এগুলো এমন কিছু শব্দ যেগুলোর সাথে কখনো এজ যোগ করে প্লুরাল করা যায় না। তবে হ্যাঁ, প্লুরাল কিভাবে করব, হাউ ক্যান উই টার্ন ইনটু প্লুরাল? সো উই হ্যাভ টু ফলো দ্য স্ট্রাকচার। কি করতে হবে, এই পেয়ার, 100, 1000, স্কোর, মিলিয়ন, কাপল, স্কোর ইত্যাদির পূর্বে আমরা প্লুরাল সংখ্যাবাচক শব্দ ব্যবহার করব, কিন্তু এগুলোর সাথে কখনো এস বা এর যোগ করব না, তাহলে এটা কারেক্ট হয়ে যাবে। যেমন দেখো, হি আর্নস 100 টাকা অনলি, সে 100 টাকা উপার্জন করে। তাহলে 100 টাকা কিন্তু অনেক টাকা, কিন্তু তাহলে কিন্তু দেখো এই 100 এর সাথে এস হলো না, এস দিতে পারতাম, কিন্তু তাহলে কি স্যার বলতে পারো যে স্যার এগুলোর সাথে কি কখনো এস হয় না? হ্যাঁ হয় কখন, সেটা বলে দিব। দে সোল্ড আ ডজন বুকস ইন আর ডে অনলি, সে একদিনে মাত্র 1 ডজন বই বিক্রি করত। তাহলে আর ডজন আছে, ডজনস দেয়নি, কিন্তু এখানে যদি 3 ডজনস দেই তবু মানে ডজন করা এস হবে না, কারণ এখানে 3 দিয়ে প্লুরাল হয়ে গেছে। at least a million of people attended the meeting, মিটিং এ প্রায় 1 মিলিয়ন লোক মানে যোগদান করেছিল। তো দেখো মিলিয়নের সাথে আমরা এস দেয়নি, এখানে যে 5 মিলিয়ন দেই তবু 5 মিলিয়নের সাথে এস হবে না, 5 মিলিয়নস হবে না, কিন্তু 5 মিলিয়ন হবে, কারণ 5টাই হলো এখানে প্লুরাল। তো দেখো তাহলে এগুলোর সাথে কখন এস বাই এস হয় আমরা একটু সেটা জানা দেই, যে পেয়ার কখন হয় পেয়ারস, 100 কখন হান্ড্রেডস হয়, 1000 কখন থাউজেন্ডস হয়, মিলিয়নস কখন মানে মিলিয়ন কখন মিলিয়নস হয়, কাপল কখন কাপলস হয়, একটু জানার বিষয় আছে। There are many things to learn here. তো দেখো যদি বলা হয় যে জোড়ায় জোড়ায় মানুষ আসতে শুরু করলো, তাহলে সেই ক্ষেত্রে জোড়ায় জোড়ায় অর্থে আমরা পেয়ার্স অফ পিপল দিব, পেয়ার্স দিব, নট
এমনি যদি 5 জোড়া 6 জোড়া 10 জোড়া বা 2 জোড়া এগুলো অর্থ যদি আমরা পেয়ারকে ইউজ করি তাহলে সেখানে আমরা এই পেয়ারের সাথে এস দিতে পারবো না। উই আর আনএবল টু পুট এস বা উই আর আনএবল টু অ্যাড এস অর এস উইথ পেয়ার dozen, 100, 1000, million couple and something like that. এখন মনে করো 100 এর সাথে আমি এস দিব কিভাবে? 100 যদি বলা হয় যে ওখানে শত শত লোক জমায়েত হয়েছিল, মেলাতে দেখলাম বা কোন এক জায়গায় ফাংশনে এই অনুষ্ঠানে শত শত লোক জমায়েত হয়েছিল, তাহলে দেয়ার আর হান্ড্রেডস হবে তখন, নট 100 and 100 দিব যেহেতু শত শত বলছে। এ বাবা যেহেতু শত শত বলছে আমাকে এখানে 100 and 100 দিব না 100 দিব স্যার, ওটার অধিক। হ্যাঁ, এখন আমরা এই 100 এর সাথে এস দিব কারণ শত শত বোঝাচ্ছে, শত শত জোড়া জোড়া হাজার হাজার মিলিয়ন মিলিয়ন, ঠিক আছে, এরকম যদি কোনো কিছু বোঝায় তাহলে আমরা সেখানে এইগুলোর সাথে এস যোগ করে এস দিব। hundreds of people gathered there, ঠিক আছে, শত শত মানুষ সেখানে জমায়েত হয়েছিল। thousands of people have attended the meeting, হাজার হাজার লোক এই মিটিং এ যোগদান করেছিল, ঠিক আছে। তো দেখো এরপরে 7 নাম্বার রুলসটা দেখো, এক্সক্লেমেশন। এক্সক্লেমেশন আমরা চিনি, এক্সক্লেমেশন শব্দটার সাথে পরিচিত আছি। ইন্টারজেকশনাল ওয়ার্ড আছে না, হুররা, এলাস, ব্রেভো, ফাই ফাই, পিস, এই যে এগুলো সাধারণত আমরা কি করব, এগুলো ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে কিছু জিনিস হয়, যেমন হোয়াট, হাউ, ওয়াই ইত্যাদি পরে এ বসে। হোয়াট আ বিউটিফুল ডে, হোয়াট আ বিউটিফুল লেডি, হোয়াট আ সিনারি, হাউ ফাইন দ্য পিকচার ইজ, ঠিক আছে, আমরা হাউ নাইস আ বার্ড ইট ইজ, সাচ আ লং কিউ। তো দেখো এই যে হোয়াট এক্সক্লেমেশন অর্থে যদি হোয়াট, হাউ, সাচ ইত্যাদি ব্যবহার হয় তাহলে তার আগে আমরা কি করব, সেই শব্দগুলোর পরে আমরা আর্টিকেল হিসেবে এ অথবা এন বসাতে পারবো। তো দেখো নেক্সট টু দ্য কামস রুল। তো পরবর্তী রুলস আমরা দেখা গেছে যে সিঙ্গুলার কমন নাউন, যেমন কোয়াইট, মেনি, রাদার, বাট, মোর, মিয়া, নট সাচ ইত্যাদির পূর্বে এ অথবা এন বসে। তা আমরা দেখলাম কোনো সেন্টেন্সের ভিতর যদি কোয়াইট, মেনি, রাদার, বাট, মোর, মিয়া, নট সাচ ইত্যাদি কোনো শব্দগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে পাওয়া যায় তাহলে এই শব্দগুলোর পূর্বে অবশ্যই আর্টিকেল হিসেবে এ এবং এন বসবে। যেমন বলছে হি ইজ, এক্সক্লেমেশনের পরে কেমন বসছে দেখেন। জি বাবা, যেমন আপনি একটা উদাহরণ দিচ্ছেন না স্যার, সাসে লং কুই। ইয়েস, হ্যাঁ, সাসে লং, গুড, এইরকম হবে, মানে সাসে, তারপরে রাদার, এই বাট, এগুলো বসে। যেমন সেন্টেন্সের মধ্যে যখন এ কে আমি উচ্চারণ করব সাউন্ডটা হবে আ, সেপারেটলি বললে এ বলবো। তো বলছো হি ইজ রাদার আ জেন্টলম্যান, সে একজন, মানে সে বলে একজন খুব ভদ্র মানুষ। ইউ আর বাট চাইল্ড, আর তুমি তো শিশুই থেকে গেলা। নট আ বাস ইজ সিন অন দ্য রোড, একটা সিঙ্গেল বাসও রাস্তায় দেখা যায়নি। গালিভারস ট্রাভেল ইজ কোয়াইট অ্যান ইন্টারেস্টিং বুক, ঠিক আছে, এটা ভালো একটা অত্যন্ত মজাদার একটা বই। গালিভারস ট্রাভেল একটা নাটকের বইয়ের নাম, ঠিক আছে, এটা ইংলিশ নাটক। তো এটা বলছে যে গালিভারস ট্রাভেল ইজ এ কোয়াইট অ্যান ইন্টারেস্টিং বুক, ইট ইজ, এটা খুব সুন্দর একটা মজাদার একটা বই। এরপরে নেক্সট রুলসে যাব আমরা, উইল টার্ন ইনটু নেক্সট রুলস, রুলস নাম্বার 9, মিস্টার, মিস, মিসেস ইত্যাদির পূর্বে এন বসে। তোমাদের কি বই আছে না তোমাদের কাছে? তোমাদের কাছে যদি বই থাকে, আমার এই রুলসের সাথে তোমাদের বইগুলো তেমন কোনো মিল পাবে না। পাওয়া যাচ্ছে কি? বই থাকলে খুলে বের করতে পারো। স্যার মিল পাওয়া যাচ্ছে না। মিল আছে? না স্যার। না স্যার, প্রথমটা মিল আছে, হ্যাঁ, একদম প্রথমটা 1 নাম্বার, ওটা মিল আছে। কিছু কিছু মিল আছে। আচ্ছা, কিছু কিছু থাকলে বই পড়ে যদি আমরা সবই শিখতে পারতাম তাহলে তো স্যারের দরকার ছিল না। আমরা স্যারেরা কেন হয়েছি? স্যারের কাছে যায় কারা? বুঝানোর জন্য। স্যার পড়ায় হলো ভালো স্টুডেন্টদের, ভালো স্টুডেন্টরা বেশি বেশি স্যারের কাছে যায়, বেশি স্যারের কাছে ওঠা বসা করে বা, ঠিক আছে। আমি কিন্তু ক্লাস আমার 3 থেকে
মানে 9 পর্যন্ত রোল এক ছিল। 2 তে তো ভর্তি হয়েছি, না 1 পড়িনি আমি, সরাসরি 2 তে মানে সভাপতি ভর্তি হয়েছিলাম। না 2 থেকে 9 পর্যন্ত 1 এ সরাসরি ভর্তি হয়েছিলাম, পেলে নার্সারি কেজি। তো দেখো 9 পর্যন্ত রোল এক ছিল, 5 এ বৃত্তি পেয়েছি, 8 এ পাইছিলাম, 7, 8, 9 তিনবার থানা শিক্ষা ট্রাস্ট ফার্স্ট হইলাম। এরপরে এসএসসি তে স্কলারশিপ পেয়েছি, প্রায় ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি তোমাদের দোয়াই গভর্নমেন্টের খরচে লেখাপড়া করেছি আমি, এটা আল্লাহ আমাকে সৌভাগ্য দিয়েছিল করার জন্য। তো দেখো আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যত কিছু আমি সংগ্রহ করেছি, আমার যতগুলো গ্রামার রয়েছে, আমি আমার ইংরেজি অনার্সে যতগুলো গ্রামার পড়েছি, এটার সংখ্যা খুবই কম, কারণ আমার টাকা পয়সা ছিল না। আমার কাছে 17 থেকে 18টা গ্রামার রয়েছে। এই 17-18টা গ্রামার আমার জীবনে আমি পড়েছি, যেটার সংখ্যা খুবই নগণ্য। আরো মানুষেরা আরো অনেক বেশি গ্রামার পড়ে, কেউ 30টা, কেউ 35টা, বা আরো অনেক বেশি গ্রামার পড়ে। তো গ্রামার বইগুলো বাজারে যেগুলো আছে, এগুলো হলো জাস্ট মানে একটা টপিকের জন্য একটা গ্রামার কিনছি আমি, মানে সব বইয়ের ভিতর সবকিছু পাওয়া যায় না। আর আমি কি করেছি, নোটগুলো করেছি, আমার হ্যান্ড নোট করা, আমার গ্রামার লেখা আছে, বুঝছো, আমি নিজস্ব গ্রামার লিখতেছি। তো আমার এই গ্রামারটা সকল ক্লাসের জন্য, একদম ক্লাস 5 থেকে অনার্স মাস্টার্স বা বিসিএস পরীক্ষা যারা দিবে তাদের জন্য এটা প্রোভাইড হবে। এই রুলস গুলো যদি সমাধান করতে চাও তুমি, মিনিমাম তোমাকে এই 15-16টা গ্রামার সংগ্রহ করতে হবে। এই 15-16টা গ্রামার ইন্টারনেটের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ইনফরমেশন, আমার আমার মাথা, এবং আমি ঢাকা ইউনিভার্সিটি স্যারের সাথে ওটা বসা করছি তাদের মাথা, এগুলো নিয়ে আমি আলোচনাটা হয়ে গেছে। তো ঠিক আছে বাবা, আজকে আমরা কিন্তু 9 নম্বর রুলসটা মানে 8 পর্যন্ত পড়লাম। তো আমরা আবার আগামী দিনে ইনশাল্লাহ বাকি রুলসটা নিয়ে আলোচনা করবো, তোমরা মনে করে দেবে। সে পর্যন্ত ভালো থাকো। আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য সকলকেই অসংখ্য ধন্যবাদ। আবার আমি আমার জন্য দোয়া এবং ক্ষমা চেয়ে আজকের ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।